আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শুরু করছি 'কাজল চোখের মেয়ে' উপন্যাসের ৩ নম্বর পর্ব। আর লেখক নাফিস হাসান ফাহিম। আর কণ্ঠে আছি আমি আপনাদের সাথে ফাহিমা ইসলাম রাশা। ৫ মাস অন্ধকার এক হৃদয় বিদারক সত্য। দেখতে, দেখতে কেটে গেল দীর্ঘ পাঁচটি মাস। এই ৫ মাস নাসিফের জন্য ছিল এক চরম পরীক্ষার সময়। একের পর এক ডিপার্টমেন্টাল পরীক্ষা করা, প্র্যাকটিক্যাল, ভাইবা, হাসপাতালের ডিউটি এবং অ্যাসাইনমেন্টের বিপুল চাপ। এত কিছু নাফিজের এত কিছুর মাঝে নাফিস ছিল যেন এক যান্ত্রিক মানব। দিন শেষে তার সমস্ত ক্লান্তি দূর হতো কেবল আকাশে ভেসে ওঠা চাঁদটার দিকে তাকিয়ে। যখন সে ভাবত এই একই চাঁদ হয়তো তার শহরে কাজল চোখের মেয়েটিও দেখছে। অবশেষে পরীক্ষা শেষ হলো। ছুটির নোটিশ ঝুলিয়ে দেয়া হলো নোটিশ বোর্ডে। নাফিস এক মুহূর্ত দেরি করল না। তার সমস্ত জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে সোজা বাসে গিয়ে উঠল। বাস যখন ঝিনাইদহের সীমানা ছাড়িয়ে তার নিজ শহরের দিকে এগোচ্ছিল, নাফিসের বুকের ভেতর এক অদ্ভুত ঝড় বইছিল। দীর্ঘ ৫ মাস পর সে আবার নিজের শহরে ফিরছে। আবার সে সেই ব্যাকুলতায় যাবে, আবার সে দূর থেকে হলেও একবারের জন্য সেই কাজল চোখের দেখা পাবে। বাড়ি পৌঁছে নাফিস জামাকাপড় না বদলে সোজা চলে গেল কলেজের পেছনের মাঠে। সেখানে আকাশ তাকে ডেকেছিল। মাঠের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে আকাশ দাঁড়িয়ে ছিল। কিন্তু আকাশের চোখমুখে আগের মতো সেই চঞ্চলতা ছিল না। সেখানে ফুটে উঠেছিল এক গম্ভীর বিষাদ আর দ্বিধা। নাফিস প্রায় দৌড়ে আকাশের সামনে গিয়ে দাঁড়াল। হাস্যোজ্জ বলল, আকাশ, কতদিন পরে রে বন্ধু। শোন, পরীক্ষা শেষ। এখন আমি বেশ কিছুদিন শহরে আছি। নাফিসকে দেখছিস সম্প্রতি? ও কেমন আছে বল? আকাশ কোনো কথা বলল না। সে মাথা নিচু করে রইল। নাফিসের ভেতরের হাসিটা আস্তে আস্তে মিলে গেল। সে আকাশের কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো আকাশ? চুপ করে আছিস কেন? কি কিছু হয়েছে নাফিসার? ও ভালো আছে তো? আকাশ নাফিসের দিকে তাকালো। তার চোখে জল। সে নাফিসের হাত দুটো চেপে ধরে অত্যন্ত ধীর ও গম্ভীর কণ্ঠে বলল, নাফিস, তুই নাফিসাকে ভুলে যা বন্ধু। ওই পথে আর এক পাও এগোস না। তোর প্রতিটা পদক্ষেপ তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। নাফিস থমকে গেল। চারপাশে বাতাস যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। পাখিদের ডাক, কলেজের কোলাহল সবকিছু যেন দূরে মিলিয়ে গেল। নাফিস শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, ক কেন আকাশ? কি হয়েছে? ও কি আমাকে না, ও তো আমাকে চেনে না। তবে কেন এমন বলছিস? আকাশ এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, রহিম আর নাফিসা রিলেশনে আছে রে। নাফিস ওর একে অপরকে ভালোবাসে। কথাটা নাফিসের কানে পৌঁছাতে তার মনে হলো যেন এক বিশাল বিশালকার বাজ এসে তার মাথার উপর পড়ল। চারপাশের সবকিছু ঘুরিয়ে উঠল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। রহিম নামটা শুনে নাফিসের বুকের ভেতরটা চুরমার হয়ে গেল। রহিম অন্য কেউ হলে হয়তো নাফিস লড়াই করত। নাফিস এতটা মহান বা ভালো মানুষ ছিল না যে নিজের অনুভূতিকে অন্য কারোর জন্য এত সহজেই বলি দিবে। রহিম যদি অন্য কোনো অচেনা ছেলে হতো, নাফিস যেখানে যে কোনো উপায়ে নিজের সমস্ত শক্তি দিয়ে নাফিসাকে নিজের করে পাওয়ার চেষ্টা করত। কিন্তু রহিম রহিম তো অন্য কেউ নয়। রহিম নাফিসের শৈশবের বন্ধু,
প্রাইমারি স্কুলে তার একই বেঞ্চে বসে পড়াশোনা করেছে, একসাথে মাঠে ফুটবল খেলেছে, শৈশবের কাদামাটিতে একসাথে বড় হয়েছে। নাফিসের বন্ধ মুষ্টি শিথিল হয়ে এলো, তার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। আকাশ নাফিসকে ধরে একপাশে বসিয়ে দিল। নাফিস আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত ফিকে হাসল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল না কেবল এক জীবন্ত মানুষের ভেতরের আর্তনাদ, আকুল হাহাকার। ঝিনাইদহের হোস্টেল থেকে ফিরা সেই ব্যাকুলটি নাফিসের জীবনের পুরো মানচিত্রটাই এক মুহূর্তেই বদলে দিয়েছিল। বটতলার বাতাসে তখন মেহগনি পাতার এক তরুণ মর্মধ্বনি, চারপাশের কোলাহল যেন বহুদূর থেকে ভেসে আসছিল। নাফিস পাথরের মতো স্তব্ধ হয়ে কাঠের বেঞ্চিটাতে বসে রইল। আকাশের মেঘ জমেছিল, ঠিক যেমন তার চোখের কোণে আড়ালে জমা হচ্ছিল অবাধ্য শ্রাবণ। আকাশ নাফিসের পাশে এসে নিঃশব্দে বসল। নাফিসের কাঁধে হাত রেখে বলল, নাফিস, তুই নিজেকে এভাবে শেষ করছিস না বন্ধু। তুই চাইলে আমি রহিমের সাথে কথা বলতে পারি, কিংবা নাফিস ধীর হেসে হাত তুলে আকাশকে থামিয়ে দিল। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, ছিল না কেবল এক অপরিসীম করুণ ব্যাকুলতা। সে দৌড় আকাশের এক ফালি মেঘের দিকে তাকিয়ে বলল, না রে আকাশ, কাউকে ভালোবাসার মানে তাকে নিজের করে পাওয়া নয়। যদি নাফিসাকে পাওয়ার জন্য আমাকে রহিমের মতো বাল্যবন্ধু বুকে ছুরি চালাতে হয়, তবে সেই পাওয়ার মধ্যে কোনো পবিত্রতা থাকে না। রহিম আমার ছোট্টবেলার বন্ধু। প্রাইমারি স্কুলের সেই ধুলোবালি মাখা দিনগুলো আমি কিভাবে ভুলে যাব বল? রহিম যদি নাফিসকে ভালোবেসে সুখে থাকে, তবে সেই সুখে আমার কোনো বাধা নেই, জানা না। আকাশ বিষণ্ণ চোখে নাফিসের দিকে তাকিয়ে রইল। সে ছেলেটি নিজের অধিকার আদায় করে নেয়ার ব্যাপারে সবসময় সোচ্চার ছিল। সে আজ এক অচেনা মায়ার কাছে সম্পূর্ণ নীরব। নাফিস সেদিন কাউকে বুঝতে দেয়নি তার ভেতরের ভাঙ্গনের তীব্রতা। সে নিজেকে ব্যস্ত করে তুলল ভিন্ন এক জগতে, ছাত্র রাজনীতি আর জনসেবার। তবে নাসিফের রাজনীতি পদবীর জন্য ছিল না। ঝিনাইদহ মেডিকেলের পড়াশোনার পাশাপাশি সে যখন গ্রাম বা শহরে আসতো, সাধারণ শিক্ষার্থীর বিপদে আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তো। কলেজের সাধারণ শিক্ষার্থীদের কোনো ফি মকুব করানো, কোনো নিরীহ ছেলেকে রাজনৈতিক রেষারেষি থেকে রক্ষা করা, কিংবা কারো চিকিৎসার ব্যবস্থা করা, সবকিছুতেই নাফিস ছিল প্রথম সারিতে। শহরের সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন স্যার নাফিসকে অত্যন্ত স্নেহ শ্রদ্ধা করতেন। নাফিসের এক ফোন কলেই কত জটিল সমস্যার সমাধান হয়ে যেত। তানভীর নামের তাদের রাজনীতির এক সহযোদ্ধা একদিন নাফিসকে ডেকে বলল, নাফিস ভাই, আপনি কলেজে না এসে যেখানে শিক্ষার্থীদের জন্য কাজ করেন, প্রিন্সিপাল স্যার যেভাবে আপনার সাথে কথা শোনেন, আপনি তো অনায়াসেই ক্যাম্পাসের বড় পদ নিতে পারেন। আপনি নিয়মিত কেন আসেন না? নাফিস এক চিলতে ফিকে হেসে উত্তর দিত, পদ দিয়ে আমি কি করব তানভীর? মানুষের কাজে আসতে পারাই আসল কথা। কিন্তু আসল কথাটা জানতো কেবল আকাশ। নাফিস কলেজে আসতে ভয় পেত। তার ভয় হতো যদি করিডোরে দিয়ে হেঁটে যাওয়ার সময় নাফিসা তার রহিমকে একসাথে হেসে কথা বলতে দেখে ফেলে। যদি সেই দৃশ্য দেখার পর তার বুকের ভেতর জমা রাখা তাসের ঘর এক নিমিষে চুরমার হয়ে যায়। যে ছেলেটি ফোনের একটা কল করে প্রিন্সিপালের স্যারের কক্ষে থেকে কত শিক্ষার্থীর বড় বড় সংকট মিটিয়ে দিত, সেই নাফিস নিজের ভেতরে এই বিরাট ক্ষতটার সামনে এসে একেবারেই নিঃস্বস্ত হয়ে যেত। একতরফা প্রেমের এই বিষাদ সে প্রতিদিন ধুঁকে ধুঁকে পান করছিল।
রাতে ঝিনাইদহের মেসের বিষণ্ণ আলোয় যখন পুরো পৃথিবী ঘুমন্ত, নাফিস তখন তার নীল ডায়েরির লেখক। আজ দূর থেকে তাকে দুজনকেই দেখলাম। নাফিসা, রহিমের পাশাপাশি হাঁটতে থাকা তোমার কাজল চোখে যে আনন্দের ঝিলিক, সারা জীবন এভাবেই আড়ালে বসে রক্তক্ষরণ সহ্য করতে হয়। তবে আমি তা সহ্য মেনে নিলাম। ভালোবাসা মানে তো প্রিয় মানুষের সুখ দেখা, তা যে যার সাথেই হোক না কেন। সপ্তম পর্ব। সাড়ে তিন বছরের সাড়ে তিন বছরের নীরব সফর ও ভাঙা আয়না। সময় থাকে না। দেখতে দেখতে জীবনের ক্যালকুলেটর থেকে খসে পড়ল 3.5 বছর। এই 3.5 বছরে ঝিনাইদহের রেডিওগ্রাফিক ডিপার্টমেন্টের কঠিন পড়াশোনা শেষ করে নাফিস একজন দক্ষ ও দায়িত্বশীল শিক্ষানবিশ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। এক্স-রে, প্রসিডিউর, সিটি স্ক্যান, ফিল্মিং কিংবা হাসপাতালের ল্যাবরেটরি বাস্তবতার মাঝে সে দিন-রাত নিজেকে ডুবিয়ে রাখত। কারণ সে জানত, খালি মস্তিষ্ক মানেই নাফিসার কাজল চোখে সে অদ্ভুত মায়াবী টান। মাহিন এই 3.5 বছরে নাফিসকে তিল এক তিল করে ক্ষয়ে যেতে দেখেছ। কত রাত সে দেখেছে নাফিস পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছে, আর তার হাতের নিচে ভিজে রয়েছে নীল ডায়েরি কিছু পাতা। একদিন রাতে মাহিন সহসা নাফিসের পাশে গিয়ে দাঁড়ালো। নাফিসের কাঁধে হাত দিয়ে বলল, নাফিস, প্রায় 4 বছর হতে চলল। তুই আর কতকাল এই মরীচিকার পিছনে নিজেকে শেষ করবি? তুই কি জানিস না ও অন্য কারো হয়ে গেছে? তুই তো রাজনীতি করিস, কত শক্ত দিলের মানুষ, অথচ একটা মেয়ের স্মৃতির কাছে তুই এভাবে পরাজয় স্বীকার করছিস। নাফিস ড্রয়ারে ডায়েরিটা আস্তে করে বন্ধ করে রেখে মাহিনের দিকে তাকালো। তার চোখে তখন এক গম্ভীর শান্ত ভাব। নাফিস বলল, মাহিন, জয় পরাজয় হিসাব তো সেখানেই হয় যেখানে কোনো দাবি থাকে। আমার তো নাফিসার কাছে কোনো দাবি ছিল না। আমি তো ওকে পাওয়ার জন্য ভালোবাসিনি। ওকে ভালোবাসাটা ছিল আমার প্রাপ্তি, কিছু মানুষকে পাওয়ার জন্য নয়। মাহিন কেবল দূর থেকে ভালোবেসে যাওয়ার জন্য তৈরি করা হয়। এরই মধ্যে একদিন ছুটির দিনে নাফিস নিজ শহরে এসেছে। পুরনো বন্ধুদের সাথে সেই চিরচেনা বটতলায় আড্ডা হচ্ছিল। আকাশ, তানভীর, সাব্বির সহ আরো কয়েকজন বন্ধু উপস্থিত। গল্পগুজবের এক পর্যায়ে সাব্বির হঠাৎ কাজের কথা ছেড়ে অন্য প্রসঙ্গে এলো। সাব্বির বলল, হ্যাঁ রে আকাশ, তোর শুনি শুনি রহিমের সাথে নাফিসার তো ব্রেকআপ হয়ে গেছে। শুনিসনি? রহিমের সাথে নাফিসের তো ব্রেকআপ হয়ে গেছে বেশ মাস আগে। কথাটা শোনা মাত্রই নাফিসের হাত থাকা চায়ের কাপটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তার বুকের ভেতর একটা তীব্র মোচড় দিল। চড়চড়ে সমস্ত শব্দ যেন আবার স্তব্ধ হয়ে গেল। নাফিস শুকনো চোখে আকাশের দিকে তাকালো। আকাশ নিচু গলায় মাথা নেড়ে সাব্বিরের কথার সত্যতা নিশ্চিত করল। সাব্বির বলে চলল, পারিবারিক কিছু সমস্যা আর দুজনের বনিবনা না হওয়ার সম্পর্কটা টিকল না। নাফিসা নাকি বেশ ভেঙে পড়েছিল তখন। নাফিস আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারল না। সে উঠে দাঁড়ালো এবং কারো সাথে কোনো কথা না বলে সোজা হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। তার মনের ভেতর তখন এক ঝড় বয়ে যাচ্ছিল। নাফিসা আজ স্বাধীন, কিন্তু নাফিসের মনটা খুশিতে ভরে ওঠেনি, বরং এক গম্ভীর বিষাদে ঢেকে গেল। সে তো নিজের আবেগ ও অনুভূতিকে বিসর্জন দিয়েছিল কেবল নাফিসার মুখের ওই হাসিটার জন্য। রহিমকে সে জায়গা ছেড়ে দিয়েছিল যাতে নাফিসা সুখে থাকে, কিন্তু সে ত্যাগের বিনিময়ে নাফিস
নিজের হৃদয়কে প্রতিদিন ক্ষতবিক্ষত করেছে। সেই ত্যাগ যার জন্য করা ছিল, সে নিজেও আজ সুখী হতে পারল না। বাড়ির নির্জন ঘরে এসে নাফিস দরজার খিল এঁটে দিল। 4 বছরের জমানো দীর্ঘশ্বাসগুলো আজ এক ফোঁটা জল হয়ে তার গলায় বেয়ে গড়িয়ে পড়ল। অষ্টম পর্ব। মেসির অন্ধকার ও অসমাপ্ত উপাখ্যান। রহিম আর নাফিসার ব্রেকআপের খবর জানার পর নাফিসের মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে চাইলেই এখন নাফিসার সামনে গিয়ে দাঁড়াতে পারে। নাফিস এখন স্বাবলম্বী হওয়ার পথে। সমাজে তার একটি সম্মানজনক পরিচয় তৈরি হচ্ছে। কিন্তু 4 বছরের জমানো সংকোচ আর ভয় তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। নাফিসের জন্য নাফিসার ফোন নম্বর জোগাড় করার খুব একটা কঠিন কাজ ছিল না। কলেজের ছোট ভাইদের মাধ্যমে সে সহজেই নম্বরটা পেয়ে গেল। কিন্তু নম্বর পাওয়া আর সেই নম্বরের বার্তা পাঠানোর মধ্যে যে দূরত্ব, তা ছিল এক বিশাল সমুদ্রের মতো। মোবাইলের স্ক্রিনে ১০০টি ডিজিটাল সংখ্যা ভেসে উঠেছে, আর নাফিসের আঙ্গুল থরথর করে কাঁপছে। যদি নাফিসা তাকে ভুল বোঝে, যদি নাফিসা তাকে একজন সুযোগ সন্ধানী মনে করে। এভাবেই কেটে গেল দীর্ঘ 1 মাস। প্রতিদিন রাতে নাফিস হোয়াটসঅ্যাপে সেই চ্যাটবক্স খুলে বসে থাকতো। কিছু লিখতো, আবার কেটে দিত। অবশেষে এক বৃষ্টি ভেজা মধ্যরাতে যখন পুরো শহর ঘুমিয়ে আচ্ছন্ন, নাফিস তার নিজের অনুভূতির বাঁধ ধরে রাখতে পারল না। সে সিদ্ধান্ত নিল, সে নাফিসার কাছে কিছু চাইবে না। সে কেবল 4 বছরের জমানো নিঃশব্দ অনুভূতির কথাটুকু 21 বছরের সেই নীরব ত্যাগের সত্যটুকু স্বীকার করে যাবে। জীবনের কাছে তার আর কোনো অপেক্ষা রাখা চলবে না। নাফিস কাঁপা কাঁপা হাতে দীর্ঘ এক বার্তা লিখল। নাফিসা, হয়তো এই মেসেজটা দেখে তুমি চমকে উঠবে। তুমি আমাকে চেনো না, কখনো দেখোনি। আমি ঝিনাইদহ মেডিকেলের একজন ছাত্র, নাফিস। আজ থেকে 4.5 বছর আগে তোমার কলেজে ওই বকুলতলায় প্রথমবার তোমাকে দেখেছিলাম। সেদিন তোমার ওই কাজল চোখের মায়া থমকে গেছিল আমার পুরো পৃথিবী। তোমার নামের সাথে আমার নামের মিলটুকু ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম, নাফিসা। কিন্তু যেদিন জানতে পারলাম আমার বাল্যবন্ধু রহিম তোমাকে ভালোবেসে, সেদিন আমি নীরব নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কারণ রহিমের হাসি আর তোমার সুখ, এই দুটো আমার কাছে আমার অনুভূতির চেয়েও বড় ছিল। 4টা বছর আমি ডায়েরির পাতা তোমাকে উদ্দেশ্য করে লিখেছি, দূর থেকে তোমার পথ চলা দেখেছি। আমি তোমাকে পাওয়ার জন্য এই মেসেজ দিচ্ছি না, নাফিসা। কেবল জীবনের শেষ অপেক্ষাটুকু ঘুচাতে চাচ্ছিলাম, যাতে কোনোদিন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে মনে না হয় আমি আমার অনুভূতির প্রতি সৎ ছিলাম না। মেসেজটা পাঠিয়ে দিয়ে নাফিস ফোনটা বুকের উপর চেপে ধরে চোখ বন্ধ করল। তার মনে হলো 4 বছরের বিশাল এক পাথরের বোঝা যেন বুক থেকে নেমে গেল। পরের দিন সকালে মোবাইল স্ক্রিনের আলো জ্বলে উঠল। নাফিসার উত্তর এসেছে। নাফিস বুক ধক ধক অবস্থায় চ্যাটবক্সটা খুলল। নাফিসা লিখেছে, নাফিস ভাই, আপনার মেসেজটা পড়ে আমার চোখে জল চলে এসেছে। আপনি আমার জন্য যা করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, আধুনিক যুগে এমন ভালোবাসার কথা ভাবাও যায় না। কিন্তু আপনি বড্ড দেরি করে ফেললেন, বড্ড দেরি হয়ে গেল। আপনি যদি 4 বছর আগে কিংবা অন্তত কিছুদিন আগে আমার সামনে এসে দাঁড়াতেন, তবে হয়তো আমার জীবনের গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী মাসে আমার আকাদ। আমার হবু স্বামী মেরাজ চৌধুরী, একজন ব্যাংক কর্মকর্তা। আমি এখন অন্য একজনের আমানত। স্ক্রিনের লেখাগুলো যেন নাফিসের চোখের সামনে হাপচা হয়ে গেল। নাফিস শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে মোবাইলের কিবোর্ডের শেষবারের মতো টাইপ করল, আপনি সুখে থাকুন, নাফিসা।
আমার ৪ বছরের একতরফা ভালোবাসার অস্তিত্ব কেবল আমার ডায়েরির পাতাতেই অমর হয়ে থাক। উপসংহার: ফুরানো গল্প, কাজল চোখের মেয়ে। মাহিন থামলেন। কাঠের বারান্দায় এসে পড়েছে বিকালের শেষ লালচে রোদ। তরুণ সাহিত্যিকটি একদৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো জ্বলে ছলছল করছে। তরুণটি নিচু গলায় শুধালো, তারপর, নাফিস ভাই এখন কোথায়? মাহিন হাসলেন, এক বিষাদ মাখা মিষ্টি হাসি। ডায়েরির প্রচ্ছদ হাত বোলাতে বললেন, নাফিস এখন তার পেশাগত জীবনে অত্যন্ত সফল একজন মেডিকেল টেকনোলজিস্ট। দিনরাত রোগীদের সেবা করে মানুষের মুখে হাসি ফোটায়। সে কিন্তু এখনো বিয়ে করেনি। আজ যখন ছুটি পায় সে তার ঘরের জানালার পাশে বসে ওই নীল ডায়েরিটা খোলে, যেখানে নতুন নতুন পাতা যুক্ত হয়, কিন্তু প্রাপকের নামটা একই থেকে যায়, কাজল চোখের মেয়ে। মাহিন ডায়েরিটা বন্ধ করতে করতে শেষবারের মতো বললেন, আসলেই ভাই, কিছু কিছু মানুষ এই পৃথিবীতে অন্যকে জয় করার জন্য আসে না, তারা আসে নীরবে ভালোবেসে বিলীন হয়ে যাওয়ার জন্য। নাফিসের এই একতরফা ভালোবাসা হয়তো কোনোদিন পরিণতি পায়নি, কিন্তু তা যে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে রইল। তা অনেক পূর্ণতা পাওয়া গল্পের চেয়েও হাজার গুণ বেশি সুন্দর। সমাপ্ত। আহ আসলে আজকে কাজল চোখের মেয়ে গল্প এই পর্যন্তই সমাপ্ত হলো। আসলে কবির জীবনের যে এই আত্মনাদ বা বন্ধুর জন্য যে নিজের প্রিয় মানুষটাকে যে আত্মত্যাগ দেওয়ার একটা মহৎ গুণ সে তুলে ধরেছে, আসলে আমার কাছে আসলে কি বলবো, আমার খুবই খুবই খারাপ লেগেছে। বাই দ্য ওয়ে, আসলে আপনারা যারা উপন্যাস পছন্দ করেন বা আমি উপন্যাস অনেক পছন্দ করি, তারা অবশ্যই ফাহিম ভাইয়ার পেজে থাকবেন, নিয়মিত তাকে ফলো করবেন, তার উপন্যাসগুলো শুনবেন। আর আমি আপনাদের সাথে থাকবো সবসময়, আমার কণ্ঠ আপনারা শুনতে পাবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আসলে কমেন্ট না করলে লেখক উৎসাহ পাবে না, আর আমিও ভয়েস দিতে উৎসাহিত হতে পারবো না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।